আমি সেই নারী। আমি সেই নারী। আমি সেই নারী। আমি সেই নারী। আবার মেয়ে? তোকে পই পই করে বলেছিলাম বাবু, পেটের বাচ্চাটা ছেলে না মেয়ে সেটা জান। ওই ইউএসজির ওখানে একটু পয়সা খাইয়ে জেনে নিলেই তো এত বড় সর্বনাশটা ঘটতো না। ও বাপ বিদে করে দেয়া যেত। ওরে, বংশ রক্ষা আর হবে না রে। মা, বৌদিকে বারবার করে বললাম আমার শ্বশুরবাড়ির কুলগুরুর দেওয়া তাবিজ পড়তে। ওই তাবিজ একেবারে অব্যর্থ। ওরা ধারণ করলে পুত্র সন্তান হবেই বলে গ্যারান্টি দেন গুরুদেব। তোমরা একটু থামবে? মেয়ে জাতটাই যত নষ্টের করো। ক্ষতি তো যা হবার আমার হলো, দুটো মেয়ের বোঝা চাপলো খাড়ে। ছেলে হোক বা মেয়ে, দুজনেই আমার কাছে সমান প্রিয়। সন্তান ছেলে হবে না মেয়ে, সেটা কি আমার হাতে? সত্যি মেয়ে হয়ে জন্মানো কি অপরাধে? মেয়ের মা হলে কেন মানসিক অত্যাচারের শিকার হতে হয়? শিশুকন্যার জন্ম সমাজে আজও এতটাই অনাকাঙ্ক্ষিত যে তাদের আর পৃথিবীর আলো দেখার সুযোগ দেওয়া হয় না। 2019 সালে ANI এর দেওয়া তথ্য অনুযায়ী উত্তরকাশী জেলার 132টি গ্রামে 3 মাসে 216টি শিশু জন্মায়, কিন্তু তারা প্রত্যেকেই পুত্র সন্তান। একটাও কি মেয়ে জন্মায়নি এতগুলো শিশুর মধ্যে? আরো একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ওয়াশিংটনের পিউ রিসার্চ সেন্টারের গবেষণায়। 2000 থেকে 2019 সালের মধ্যে ভারতবর্ষ থেকে প্রায় 90 লক্ষ শিশুকন্যা নিখোঁজ হয়েছে, যার প্রধান কারণ ভ্রূণ হত্যা। এই 90 লক্ষ শিশুকন্যার মধ্যে হিন্দু শিশুকন্যার সংখ্যা 70.8 লক্ষ। সামনের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এই শুনছো, রিমি বলছিল কলেজে ওদের বোটানি ডিপার্টমেন্ট থেকে এডুকেশনাল এক্সকারশনে নিয়ে যাবে। 1,600 টাকা জমা দিতে হবে। পারবো না দিতে, ওসব ভেঙ্গি পড়া আমি বরদাস্ত করবো না। ছেলে মেয়ে সব একসাথে বাইরে গিয়ে ঘি আর আগুন কাছাকাছি হলে কি হয় বোঝো না তুমি? মা হয়ে কোথায় মেয়েকে আটকাবে তা না, যত সব আদিক্ষেতা।
আরে এইসব তো পড়াশোনারই অঙ্গ, মেয়েটার পড়ার বিষয়ে তুমি এরকম বাধা দিও না গো। একদম ওসব চিন্তা বাদ দাও, ঢের হয়েছে পড়াশোনা। ওকে বরং রান্না বান্না ঘরের কাজ এসব শেখাও। আর মেয়েরা 20 পেরোলেই বুড়ি, বুঝেছো? রিমি গ্রাজুয়েট হলে ওর জন্য সম্মত দেখতে শুরু করে দেবো, না হলে বিয়ের বয়স উতরে গেলে বিদ্যুৎ কি জল খাবে? ঠিকই তো বলেছে জামাই, হেঁসেল যখন ঠেলতে হবে তখন আর অত পড়ে কাজ নেই। বরং তুই ওর একটু যত্ন নে দেখি। এবার থেকে রোজ সরবাটা হলুদ বাটা মাখুক দেখি। চেহারা একটু জেল্লা না এলে কি দেখে পছন্দ করবে ছেলের বাড়ির লোক? তারপর দেখবি ওই বিদ্যাবতী মেয়ে তোর গলার কাঁটা হয়ে থাকবে আজীবন। স্বপ্ন ছিল অনেক দূর পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু আমরা ভাবি এক আর হয় আর এক। কলেজ শেষ হতেই বাবার বিয়ে দিয়ে দিল। ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন বানের জলে ভেসে গেল। বিয়ে করতে আপত্তি করেছিলাম বলে চোরের মার মেরে ঘরে আটকে রেখেছিল বাবা। বিয়ে করে সংসার ধর্ম পালন করাই নারী জীবনের পরম ব্রত, এই কথাটা মাথায় পেরেক ঠুকে ঢুকিয়ে দিয়েছিল। তারপর আর কি, বিয়ের পর থেকে সংসারে সাজানো আসবাবের মতো জীবন কাটাচ্ছি। ফেসবুকে দেখি আমার কত বন্ধুরা জীবনে প্রতিষ্ঠিত, কত স্বাধীন তারা, আর আমার পায়ে সোনার শিকল। পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যাচ্ছে 15 থেকে 18 বছর বয়সী কিশোরীদের মধ্যে প্রায় 40% কিশোরীরাই স্কুল ছুট। দরিদ্র পরিবারের প্রায় 30% কন্যা সন্তান কখনোই স্কুলে পড়ার সুযোগ পায়। ইউনিসেফের সমীক্ষা অনুযায়ী স্কুল ছুট হওয়া কিশোরীদের মধ্যে 25% বিয়ে হয়ে যায় নাবালিকা অবস্থায়। বাকি 33% কিশোরীকে গৃহবন্দী রেখে ঘরের কাজ করতে বাধ্য করা হয়। ফলত তারা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। প্রাপ্ত অনুসারে বাল্যবিবাহের শিকার 120.15 লক্ষ শিশুর মধ্যে 80.9 লক্ষই হলো মেয়ে। 2011 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশু যারা বিবাহিত তাদের সংখ্যা প্রায় 30 লক্ষ। আর বাল্য বিবাহিতদের মধ্যে বিবাহিতা গ্রামীণ কিশোরীরা 55% স্থান দখল করে আছে। নরকুণ্ড করিয়া তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান, অথবা পাপ যে শয়তান, যে নর নহে নারী নহে, ক্লীব সে, তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী তাহে রূপ রস সুধা গন্ধ সুনির্মল। আমাদের বংশে আবার সবাই কালী ভক্ত, বুঝলেন তো? বাড়িতে নিত্য পুজো হয়। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার। কই মেয়েকে আনুন এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মেয়ের আবার অনেক গুণ, বিদ্যায় বুদ্ধিতে। আরে থামুন মশাই, শুধু বিদ্যা বুদ্ধি নিয়ে কি করব? যা রক্ষাকালীর মতো গায়ের রং, অথচ ছবিতে তো বেশ পরিষ্কার দেখাচ্ছিল। একটা শখ আছে মশাই, এমন ভূষো কালীর মতো গায়ের রং, তার নাম রেখেছেন মহাশ্বেতা। আপনাদের বংশে তো কালী ভক্ত, তো তা মা কালীর গায়ের রং। আরে মশাই, কিসের সাথে কি গোলাচ্ছেন?
ঘরের বউকে কি বেদিতে বসিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করব? শুনুন মশাই, ঘরের বউ লেখাপড়ায় সরস্বতী না হলেও চলে, কিন্তু রূপে লক্ষ্মী না হলে ঘরের ছেলেরা বারমুখো হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজ আমরা উঠি। আমি জেল বার হয়ে যাচ্ছি এই মেয়ের বিয়ে দিতে গিয়ে। যাও বা বর্ধমানে ওরা রাজি হলো, কিন্তু মেয়ের গায়ের রং দেখে 10 লক্ষ টাকা পণ চেয়ে বসলো। পূর্বজন্মে অনেক পাপ করলে কালো মেয়ের বাবা হতে হয়। রংটা তো তোমার মতোই পেয়েছে, সবই কপাল, বুঝলে? যাতে ছেলে মেয়ে ফর্সা হয়, ওই জন্য তো তোমার মা ঠাকুমা আমায় দেখতে গিয়ে আমার গা ঘষে ঘষে পরখ করে দেখে নিয়েছিলেন আমি সত্যি এতটা ফর্সা কিনা। কিন্তু কপাল দেখো, ছেলেটা ফর্সা হলো আর মেয়েটা হলো কালো। ছেলেটা তো কালো হলে আর কিছু ক্ষতি ছিল না বলো? সোনার আংটি আবার টেরার বেঁকা। কালো রূপে দিগম্বরী। আমাদের মতো যাদের গায়ের রং কালো, তাদের সব গুণে কি ঢাকা পড়ে যায় রঙের অন্ধকারে? রং নিয়ে ছোটবেলা থেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের মুখে কত ব্যঙ্গ শুনেছি। কিন্তু কষ্টে বুক ফেটে যেত যখন নিজের সহোদর ভাই আমায় কালিন্দী বলে খেপাতো। বিয়ের বাজারে সত্যি কি আমি অচল পয়সা, পরিবারের গলগ্রহ? মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করলে তবেই বোধহয় একটু শান্তি পেতাম। বিয়ের পাত্রপাত্রী নির্বাচনের সময় ছেলে কি করে আর মেয়ে কেমন দেখতে, সেটাই মূল বিচার্য বিষয় হয়ে দাঁড়ায়। মেয়েদের শিক্ষাগত যোগ্যতা, আর্থিক স্বনির্ভরতা এবং অন্যান্য গুণাবলীর চেয়েও গুরুত্ব পায় তার রূপ। ভাইয়ের রং ফর্সা হওয়াটাই আবশ্যিক শর্ত হয়ে দাঁড়ায় অধিকাংশ ক্ষেত্রে। সংবাদপত্রে পাত্রী চাই বিজ্ঞাপনে চোখ রাখলেই বোঝা যায় পাত্রপক্ষের মূল চাহিদা সুগঠিত চেহারা, লম্বা, ফর্সা এবং প্রকৃত সুন্দরী পাত্রী। সারা বিশ্ব জুড়ে কালো মানুষেরা অবহেলিত, উপেক্ষিত এবং অত্যাচারী। ঠিক যেমন আমরা ইংরেজদের হাতে নিপীড়িত হয়েছিলাম। স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে, নারীর মিলনে নর পেল কবি প্রাণ। যত কথা হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুচা। সুচায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। এ কি মিলি, তুমি এসব কি পড়েছো? টপ আর জিন্স পরে তুমি অফিসে যাবে? তুমি না নতুন বউ? ছি ছি, কি রুচি তোমার! বিয়ের পরেও কি ছেলেদের চোখে পড়ার শখ মেটেনি তোমার? তোমার না হয় লজ্জা শরম বলে কিছু নেই, কিন্তু পাড়ায় আমাদের একটা মান সম্মান আছে তো। চাকরি করো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? বিয়ের পর কিছুদিন শাড়ি পরতে বলেছি, সেটাই পরবে, আর গুরুজনদের সামনে ঘোমটা দেবে। বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসোনি? মা যা বললো তাই করো। ভুলে যেও না তুমি এখন বাড়ির বউ। আমাদের বাড়ির নিয়ম মেনেই চলতে হবে তোমার। দেখো বৌমা, তোমরা এসব উত্তেজক পোশাক পরো বলেই
ছেলেরা টিটকিরি দেয়, বেশ করে। ওরা মাথা ঠিক রাখতে পারে না বলেই গায়ে হাত দিয়ে ফেলে। ওদের কি দোষ? তোমরাই তো ওদের লোভ দেখাও, আর বিপদ ঘটে গেলে অমনি নিজেরা ধোয়া তুলসী পাতা সাজো। তোমার ওই পটের বিবি সেজে কোথাও বেরোনো চলবে না, ব্যাস। লজ্জা নারীর ভূষণ, এই কথাটা মাথায় রাখবে, বুঝেছো? শাড়ি পরলেই সতী সাবিত্রী নারী, আর বাকি পোশাক পরলেই মান সম্মান জলাঞ্জলি। শাড়িও তো কত খারাপ ভাবে পরা যায় বলুন। যেসব পোশাক যথেষ্ট বজ্রসভ্য, চলাফেরার পক্ষে সুবিধাজনক, সেগুলো বললে অসুবিধাটা কোথায়? পোশাক দেখে উত্তেজিত হয়েই যদি শুধুমাত্র শ্লীলতাহানির ঘটনা ঘটতো, তাহলে নাবালিকা শিশু বা বয়স্ক মহিলাদের কেন ধর্ষণের শিকার হতে হয়? পোশাক নিয়ে রক্ষণশীলতা কেন মেয়েদের ওপর চাপিয়ে দেওয়া হয় চিরকাল? ভারতবর্ষের মহিলাদের সঙ্গে ঘটা অপরাধগুলির মধ্যে ধর্ষণের ঘটনাই সর্বাধিক। ধর্ষিতাদের মধ্যে 40% মহিলা মুখ ফুটে প্রতিবাদ করে অথবা সাহায্য চায়, বাকিটা চাপা পড়ে যায় লোকলজ্জার কারণে, পারিবারিক চাপে অথবা ব্যক্তিগত ভয়ে। 2014 থেকে 2018 সালের মধ্যে মধ্যপ্রদেশে 1,75,000 ধর্ষণের ঘটনার রিপোর্ট পাওয়া গেছে, যা দেশের মধ্যে সর্বাধিক। দিল্লির গান্ধীনগর এলাকায় 2017 সালের 10 মে মাত্র 21 মাস বয়সী একটি শিশু কন্যাকে ধর্ষণ করে একজন 40 বছর বয়সী ব্যক্তি। কাঠোয়ার মন্দিরে 2018 সালে 8 বছরের একটি শিশু কন্যাকে গণধর্ষণ করে 8 জন ব্যক্তি মিলে। পানিপথে একটি 11 বছরের শিশু কন্যাকে খুন এবং ধর্ষণ করে তার 2 জন প্রতিবেশী। নেক্রোফিলিয়ায় আক্রান্ত ওই 2 ব্যক্তি মৃতদেহের সঙ্গে যৌনাচারের বিকৃত লালসা তৃপ্তির বলি হিসেবে বেছে নিয়েছিল ওই অসহায় শিশু কন্যাটিকে। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে উলি, পায়ে নল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল, যে ঘোমটা তোমায় করিয়াছে ভীরু, পুরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন, ওই যত আবরণ। খগেনের সঙ্গে মোর কথাটা হয়ে গেছে বটে, লগত 50,000 টাকা দিবে বলেছে ও। তু কাল বিকেলে মায়াটারে সাজায়া গুছায়া রাখস, ও এসে টাকাটো হাতে দিবে আর নিয়ে যাবে মোদের রাধাকে। বেচে খাবে নিজের মাইয়াটা রে। খগের দালাল তোমায় ফুসলাইছে, আর তোমার অমনি কারা লড়ে উঠিছে। মোর মাইয়াটার যে বড় লিখা পড়া করা সব গো, ওকে এইভাবে বানের জলে ভাসাই দিবে? তু চুপ মার হারামজাদি, পারস তো শুধু একটার পর একটা দুটি ছেলে বিয়া হাইতে। রাবণের গোষ্ঠীর খোরাক জুগাইতে জুগাইতে কোন দিন মুখে রক্ত উঠে মরি পড়ে থাকবো মুই। লেখাপড়া না কচু, লেখাপড়া শিক্ষা কি হইব? বেকার সময় নষ্ট। এতগুলান মাইয়া পয়দা করছ অবাগির বেটি, বিয়ার খরচ মুই দিতে লাগব, ভিক মেঘে খাবি মুই মরলে। খগেন মুখে বলিছে ও রাধাকে শহরে নিয়ে যাবে, কাজ কাম তো শিখাবে, ওটাই ভালো হবে রে। ও বাঁচবে, সঙ্গে মোদের পরিবারটাও বাঁচে যাবে।
কাছে গচ্ছিত আছি। মেয়ের বাবা মাত্রই যদি কন্যাদায়গ্রস্ত পিতা হন, তাহলে ছেলের বাবাদের পুত্রদায়গ্রস্ত বলা হয় না কেন? বিয়ে দিয়ে মেয়ের মালিকানা তার স্বামীর হাতে তুলে দিয়ে সত্যিই কি দায়মুক্ত হতে চান মেয়ের বাবা? নিজেদের হেফাজতে রেখে বিয়ের বাজারে আকর্ষণীয় বিক্রয়যোগ্য পণ্য হিসেবে গড়ে তোলাই কি বাবা মায়ের দায়িত্ব? মানব ইতিহাসে গোড়ার দিকে দেখা যায় দুই গোষ্ঠীর লড়াইয়ের পর বিজয়ী গোষ্ঠী পরাজিত গোষ্ঠীর সম্পদগুলি নিয়ে নিত। বলা বাহুল্য, সেই সম্পদের মধ্যে থাকতাম আমরাও, হয়ে যেতাম বিজয়ী গোষ্ঠীর ব্যবহারযোগ্য সম্পত্তি, তাদের আজ্ঞাবহ দাসী। আজও বোধহয় তাই ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় বলে বেরোয়, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বিয়ের পর অতি পরম গুরু তার আজ্ঞা শিরোধার্য করেই শুধু মেনে নেওয়ার জীবন কাটাতে বাধ্য হই আমরা। বাপের বাড়িতে অতিথি আর শ্বশুর বাড়িতে বিনে মাইনে কাজের লোক। স্বামীর কাছে প্রধান পরিচয় আমি ভোগ্য বস্তু। সংসারে না থাকে আমাদের মতামতের কোনো গুরুত্ব, না পাই আমরা পরিশ্রমের কোনো মূল্য। অনেক অপদার্থ মেয়ের বাপ শহরে বাবুর বাড়িতে মেয়েদের কাজে পাঠিয়ে বা পয়সার লোভে বেচে দিয়ে সংসারের খাই খরচা আর নেশার খরচ তুলে নেয়। দালালের হাত ফেরতা হয়ে এদের মধ্যে কিছু মেয়ের স্থান হয় পতিতা পল্লীতে। আমাদের অসীম ধৈর্য শক্তি দিয়ে ভগবান পাঠিয়েছেন। আমাদের বুক ফাটে তবু মুখ ফোটে না। কিন্তু সবসময় মানিয়ে নিয়ে সহ্য করাটা কি একতরফা আমাদেরই দায়? কুমারী অবস্থায় বাবার, যৌবনের স্বামীর, শেষ বয়সে পুত্রের মালিকানায় অমুকের বউ, অমুকের মেয়ে, তমুকের মা হয়ে পরাধীন জীবন কাটিয়ে চোখ বুজে শান্তি পাই আমরা। যদি পারস্তে রাখো মনে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে। 2021 সাল মুম্বাই শহরে একজন দরিদ্র মহিলা তীব্র আর্থিক প্রয়োজন মেটাতে তার 1 বছরের শিশুকন্যাকে একটি পরিবারের কাছে বন্ধক রাখতে পিছুপা হননি। হরিয়ানার মেয়ট গ্রামে বসে বধূ বাজার, চলে অবাধে মেয়ে কেনা বেচা। শোনা যায় এই বাজারে একটা গরুর তুলনায় একটা মেয়ের দাম কম। মেয়েটির তথাকথিত সতীত্ব, গায়ের রং, বয়স, আগে সে কতবার বিক্রি হয়েছে, এই সবের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয় মেয়েটির। দরিদ্র চাষি যাদের পাত্রী জোটে না, তারা ভোগ করা ও বংশরক্ষার জন্য সস্তায় পাত্রী কেনে, কারণ বিয়ের খরচের চেয়ে এই খরচটা অনেকটাই কম। আবার এর মধ্যে যে মেয়েটি পুত্র সন্তান জন্ম দিতে সক্ষম হয়, সেই মেয়েটিকে পুনরায় বেচা বা ভাগ করে ব্যবহার করা হয় অবিবাহিত ভাইদের সঙ্গে। এই গ্রামেরই এক প্রবীণ গ্রামবাসীর বয়ান অনুযায়ী বিহার আর আসাম না থাকলে আমরা মারা করতাম। শোনো মর্তের যে, অন্যরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীন। স্বর্ণরূপ ও অলঙ্কারে যক্ষ পুরীতে নারী করিল তোমা বন্দিনী, বলো কোন সে অত্যাচারী? কাল কত রাতে বাড়ি ফিরেছ খেয়াল আছে তোমার? কিছু বললেই বলবে টার্গেট, ইয়ার এন্ডিং এর চাপ, হ্যানা ত্যানা। আমি তো কম কিছু রোজগার করি না, তারপরেও তোমার এই শখের চাকরি করার দরকারটা কি বুঝি না। অফিসে খাটাখাটনি করে ফিরে কোথায় বউয়ের একটু সেবা যত্ন পাবো তা না। ছেলে মেয়ে বড় হচ্ছে, বাড়িতে থেকে কোথায় ওদের একটু যত্ন নেবে, লেখাপড়া করাবে তা না। সারাদিন বাইরে বাইরে কাটিয়ে দিচ্ছ। ওদের লেখাপড়ায় কোনো খামতি হলে না, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না, এটা মনে রেখো। বিয়ে হয়ে ছেলেপুলের মা হয়ে গিয়েও সংসারে তোমার এতটুকু মন বসে না বৌমা? কোথায় একটু মন দিয়ে সংসার করবে তা না,
সকাল হলেই ঠোঁটে রং মেখে ব্যাগ ঝুলিয়ে উনি চললেন চাকরি করতে। নিজের শখ আহ্লাদ মেটানোর জন্য চাকরি করা আর ঘরে থেকে সংসারের সব কর্তব্য পালন করা দুটো একসাথে হয় না বৌমা। বেটা ছেলে আর মেয়ে ছেলে কখনো এক হয় না, বুঝেছ? অফিস থেকে রাত করে বাড়ি ফেরো, পাড়া প্রতিবেশী নানা কথা বলে। চাকরিটা এবার ছাড়ো বৌমা, আমার সাধের সংসারটাকে তুমি রসাতলে পাঠাবে তা আমি হতে দেব না। এই রোববার তোমার বাবাকে আসতে বলেছি। তোমার এই চাকরির ব্যাপারটা নিয়ে একটা ফয়সালা করতে হবে। তুমি ভালো কথায় মানলে ভালো, না হলে তোমায় কি করে সিধে করতে হয় তা আমার জানা আছে। গায়ে কালশিটের দাগ নিয়ে কি করে অফিস করো তুমি, সেটা আমিও দেখব। বিয়ের কথাবার্তার সময় শ্বশুরমশাই বলেছিলেন আমার চাকরি করায় এদের কোনো আপত্তি নেই। কিন্তু বিয়ের পর থেকেই একের পর এক মুখোশ খুলতে লাগলো। সব কাজ গুছিয়ে তবেই কাজে যাই, তবুও কেন দিনের পর দিন ভার্বাল অ্যাবিউজমেন্ট চলতেই থাকে। মায়ের টাকার প্রায় 75% আমরা সংসারের কাজে ব্যয় করি, তবু কেন শুনতে হয় আমরা নাকি সংসারের কাজে ফাঁকি আর নিজের শখ মেটাতেই চাকরি করি? চাকরি ছাড়লেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আত্মনির্ভর মহিলাদের উপর পৌরসত্বের প্রভুত্ব ফলাতে অসুবিধা হয় বলেই কি আসল সমস্যা? সালে NSSOর সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে 58.6% মহিলারা চাকরি, শিক্ষা অথবা কোনো রকম প্রশিক্ষণের আওতার বাইরে। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি 2013 সালের সমীক্ষা থেকে জানা যায় যে মেয়েদের উচ্চশিক্ষার জন্য খরচ করার পরিবর্তে তাকে সম্পন্ন পরিবারে বিয়ে দেওয়াটাই অধিকতর লাভজনক বলে মনে করেন অভিভাবকেরা। তাকেই নাকি একটি মেয়ের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যায় বলে অভিভাবকদের ধারণা। আর তাই মনে হয় বেশিরভাগ মেয়েরাই বিয়ের পরপরই পড়াশোনা আর চাকরি ছেড়ে দেয়। অধিকাংশ ভারতীয় মহিলারা বিনা পারিশ্রমিকে ঘরের কাজকর্ম করে দিন কাটায়, যেমন চাষবাস, জ্বালানি, কাঠ সংগ্রহ, রান্না বান্না ঘরের এবং বাচ্চাদের পড়তে বসানো। তাদের স্বাধীন উপার্জনের ক্ষেত্রে শ্বশুরবাড়ির সম্মতি মেলে না। ওয়ার্ল্ড ব্যাংকের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2021 সাল অবধি ভারতের পেশাদারি কিংবা স্বেচ্ছাশ্রমের ক্ষেত্রে মেয়েদের যোগদানের হার মাত্র 23%। অধিকাংশ স্বামী তার পুরুষের আত্মতৃপ্তির জন্য নিজেদের স্ত্রীদের গৃহবধূ হয়ে থাকাটাই পছন্দ করে। প্রতি মুহূর্তে যে কোনো রকম আর্থিক দরকারে স্ত্রী স্বামীর কাছে হাত পাতবে, এইটাই পৌরুষত্বের অহংকার। তাজমহলের পাথর দেখেছো? দেখিয়াছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষম লক্ষ্মী নারী ওই ফিরেছে রূপে রূপে সঞ্চারী। বিজয়া দশমীর দিনটা ছাড়া তো আর কোনোদিন তোমার শ্বশুর শাশুড়িকে পেন নাম করতে দেখি না। তা আজ হঠাৎ এমন ভক্তি উঠলো যে এত পেন নামের ঘটা, সঙ্গে আবার বড় এক বাক্স মিষ্টি। হলো কি মহারানী? বাবু, তুই কি তো জানিস নাকি? আর কি ব্যাপার, প্রমোশন হয়েছে অফিসে, মেয়েদের প্রমোশন পাওয়াতে তো আর যোগ্যতা লাগে না।
বসের সুনজরে থাকলেই তো টপাটপ প্রমোশন। মেয়ে ছেলের আবার বুদ্ধি, 12 হাত কাপড়ে কাঁচা দিতে পারে না, তারা আবার নাকি ম্যানেজমেন্ট সামলাবে। তা মাইনে কত বাড়লো শুনি? বাড়তি টাকাটা আবার বাপের বাড়ি করতে নিল না। যা হামুকে নির্লজ্জ বাপ তোমার। বিয়েওয়ালা মেয়ের টাকা হাত পেতে নিতে বিবেকে বাঁধে না কেন বুঝি না বাপু। মাসের শেষে টাকাটা আমার হাতেই দিও। প্রমোশন হয়েছে বলে দেমাকে মাটিতে পা পড়ছে না দেখছি। নিজেকে বিশাল কিছু ভাবছো নাকি? জানবে জুতো যতই দামি হোক তার স্থান কিন্তু পায়ের নিচে, তাই মাথায় চড়ার চেষ্টা করো না। ওসব নারী স্বাধীনতার বুলি ওড়াতে চাইলে দরজা খোলা আছে, স্বচ্ছন্দে বেরিয়ে যেতে পারো। আমার থেকে 2 টাকা বেশি মাইনে পাবে বলে মনে করো না তুমি আমার উপর বসিং চালাবে। ওরকম বউ ভেরুয়া নয় এই বান্দা, বুঝলে? আমরা নিজেদের যোগ্য থাকতাম কবে পাবো বলতে পারি? সংসারে সমাজে আমাদের দাবিয়ে রাখার পুরুষতান্ত্রিক মানসিকতা কি আদৌ বদলাবে কখনো? পাত্রের তুলনায় পাত্রী বেশি শিক্ষিত হলে সমস্যা, আবার পাত্রের তুলনায় পাত্রী যদি বেশি উপার্জন করে সেখানেও সমস্যা। আমাদের যোগ্যতা, আমাদের উন্নতি, আমাদের বুদ্ধি, আমাদের কর্তব্য জ্ঞান সবকিছুতেই কি প্রশ্ন চিহ্ন? আমাদের খাটো করে কি শান্তি পায় সমাজ? পৌরসত্বের দম্ভ কি তৃপ্তি পায়? অবলা মেয়ে মানুষের অবলা কথাকে দাপট দেখিয়ে থামিয়ে রেখে। অথচ তারপরেও সর্বংসহা ধরিত্রীর মতো সব অপমান মুখ বুজে সহ্য করে, পাল্টা আঘাতটাও না করে ভালোবাসার সংসার বেঁধে রাখি আমরা মেয়েরা। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে বাথ ইউনিভার্সিটির গবেষণার ফল অনুযায়ী স্বামীরা কিছুটা চাপমুক্ত থাকেন যখন তাদের স্ত্রীরা পারিবারিক উপার্জনে 40% পর্যন্ত উপার্জন করে, কিন্তু তাদের অস্বস্তির মাত্রা তীব্র হতে থাকে যখন স্ত্রীর উপার্জনের বৃদ্ধি এই নির্দিষ্ট সীমা অতিক্রম করে। তারা সবচেয়ে বেশি অবসাদে ভোগেন যদি আর্থিকভাবে তাদের সম্পূর্ণ নির্ভর করতে হয় তাদের স্ত্রীর উপার্জনের উপর। ভারতের পুরুষই সংসারের প্রধান আর্থিক দায়িত্ব পালন করবে, এটাই সাধারণ নিয়ম। বিদ্যালয়ের পাঠ্যপুস্তকেও বাবাকে সংসারের উপার্জনকারী আর মাকে যত্নশীলা সেবাদাত্রীর ভূমিকায় চিহ্নিত করা হয়। এই ভাবনার শিকড় শৈশব থেকেই এমন ভাবে মনের মধ্যে বিস্তার লাভ করে যে এর কোনো রকম ব্যতিক্রম চিন্তার অতীত। ঘরের কাজ মেয়েরা করবে আর বাইরের কাজ করবে পুরুষেরা, এই হলো শ্রম বিভাজনের কারণ। আর সেই কারণে ছেলেরা ঘরের কাজ করলে সেটা নিয়ে ব্যঙ্গ আর হাসাহাসি অন্ত থাকে না আজ। মেয়েরা বাইরে যাই করুক, ঘর সামলানোর জোয়ালটা থাকে কিন্তু তারই কাঁধে। মুখ থুবড়ে পড়ে গেলেও প্রাণপণ চেষ্টায় জোয়ালটা টেনে যেতেই হয়, বিনা প্রতিবাদে নিরুচ্চারে অসহায় অবস্থান থেকে। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যর যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা
কারাগারে পুরুষ মরিবে খুঁজে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। দেশকে আমরা মা বলি, জন্ম জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কিন্তু স্বাধীনতা ৭৭ বছর পেরিয়েও আমরা আমাদের স্বাধীন দেশকে যেমন ভালো রাখতে পারিনি, ঠিক তেমনই মায়ের জাতকেও ভালো রাখতে চাই না। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ভারতবর্ষ একেবারেই পিছনের সারিতে। এই বিষয়ে শহরের তুলনায় গ্রামাঞ্চলের মেয়েরা আরও বেশি সুযোগ বঞ্চিত, ক্ষেত্রবিশেষে তারা বেশি মাত্রায় নির্যাতিত। শহরেও বেশিরভাগ শিক্ষিত পরিবারের মধ্যেও মধ্যযুগীয় রক্ষণশীলতা বাসা বেঁধে আছে। তাদের কাছে মেয়েরা মানুষ নয়, হয় তারা ছেলে মানুষ, নয়তো নিছকই মেয়ে মানুষ। গার্গী, মৈত্রী, লীলাবতীর মতো বিদুষী নারীর দেশ এই ভারতবর্ষ। কিন্তু সেই দেশে নারীদের দমন, পীড়ন, অত্যাচার ও শোষণের শিকার হতে হয়, আর অধিকাংশ ক্ষেত্রে বিচারের বাণী নীরবে নিভৃতে থাকে। নারী দয়া, দাক্ষিণ্য, করুণা কিছুই চায় না, চায় শুধু আপন ভাগ্য জয় করিবার অধিকার। বিদ্রোহী কবি নজরুলের ভাষায় সেদিন সুদূর নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। সর্বজা